হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজকে মার্কেট প্রায় 1%, প্রায় নয়, 1% নিফটি পড়েছে। প্রথমেই বলি, ভেবে আমার যেটা আমি অ্যাকচুয়ালি কাজে ব্যস্ত ছিলাম, তাই টোটাল নিউজটাকে কভার করতে পারিনি। কিন্তু যখন শুনলাম যে আহমেদাবাদের থেকে লন্ডনমুখী একটা বোয়িং অ্যাক্সিডেন্ট ফেস করেছে, প্রাথমিকভাবে মনে হয়েছিল যে হয়তো সেই সমস্ত কারণে মার্কেট একটা নিজাক রিয়াকশন দিয়েছে। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। প্রায় 242 জন তাতে যাচ্ছিল। প্রায় লন্ডনের 52-53 জন, বাকি সব ইন্ডিয়ার। খুব সম্ভবত সবাই মারা গেছে। খুবই দুঃখজনক ঘটনা। যাই হোক ফ্রেন্ডস, কিন্তু পরে বুঝতে পারলাম যে আজকে নিফটির যে মানে ফল, এর পেছনে অনেকগুলো কারণ ব্যাখ্যা করা আছে। তবে আমি কিন্তু আপনাদেরকে সবসময়ের জন্য যে কারণটার কথা বলে রাখি, সেটা হচ্ছে যখন মার্কেট উপরে যাবে, মার্কেট কিন্তু নিচে আসার জন্য বাহানা খুঁজবে। আমি আপনাদেরকে এটাও বলেছি যে মার্কেট অনেক আগে ভাগে একটা লেভেল টাচ করে গেছে, যার জন্য কিন্তু তার সে সেখানটাতে একটা অস্বস্তি ফিল করছিল। যেহেতু উপরে যেতে পারছিল না, তাই সে নিচে আসাটাই যুক্তিযুক্ত বলে মনে করছে। এবারে কারণগুলো কি কি? প্রথম কারণ হচ্ছে ইউএস চায় না ইরান নিউক্লিয়ার পাওয়ার হোক। কারণ ইরান যদি নিউক্লিয়ার পাওয়ার হয়, এক হচ্ছে মিডল ইস্টের সমস্ত কান্ট্রিতে একটা চরম আনরেস্ট তৈরি হবে, প্লাস ইসরায়েলের জন্য চরম আতঙ্ক। তাই ইউএস এবং ইসরায়েল দুজনে মিলেই কিন্তু ইরানের নিউক্লিয়ার পাওয়ারের উপর অ্যাটাক করার ব্যাপারে বেশ কিছুটা এগিয়ে গেছে। হয়তো ইউএস ডাইরেক্টলি কিছু না করলেও ইসরায়েল যে অ্যাটাক করবে সেরকম অনেক কিছু ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। ইউএস বলেছে আমরা চাই না ইরান নিউক্লিয়ার পাওয়ার হোক, এবং তাদের সমস্ত লোকেদেরকে বলেছে যে আপনারা সবাই মিডল ইস্ট কান্ট্রি থেকে দেশে ফিরে আসুন। অতএব এটা একটা বড় খবর। মার্কেট যেটাকে অ্যাটলিস্ট বিয়াররা যারা আছে, তারা কিন্তু মার্কেটকে হ্যামার করার জন্য এটা একটা যথেষ্ট কারণ। সমস্ত দ্বিতীয় যেটা হচ্ছে, সমস্ত এশিয়া এবং ইউরোপিয়ান মার্কেট কিন্তু খুব নেগেটিভ নোটে ক্লোজ হয়েছে, বা কেউ কেউ ট্রেড করছে। এবারে মিডল ইস্টের এই টেনশন হলে আরেকটা জিনিসের কিসের উপর এফেক্ট পড়বে? ক্রুড, অর্থাৎ তেলের দাম শুট অনেক করবে, কিন্তু আজকে কিছুটা স্পাইক দেখা যাচ্ছে। ক্রুড যত বাড়বে, সেটা কিন্তু ইন্ডিয়ার জন্য খুব একটা ভালো সংবাদ হবে না। চতুর্থত হচ্ছে আজকে থার্সডে, উইকলি নিফটি এক্সপায়ারি, অর্থাৎ উইকলি যাদের পজিশন আছে তারা সেই সমস্ত পজিশনকে স্কোয়ার আপ করেছে। তো তারা চুজ করেছে যে মার্কেটকে নিচের দিকেই রাখাটা বেটার হবে। সেভাবেও মার্কেটে সেলিং হয়েছে। এখনো পর্যন্ত এফআইডিআই ডাটা আসেনি। আর নিফটি 24,888, মানে 253 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। আর ব্যাংক নিফটি 56,082, 377 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। লাস্ট যে পয়েন্টটা হচ্ছে, সেটা ট্রাম্প আবার বলছে যে এই যে ট্যারিফ রিলেটেড যে সমস্ত জিনিস, সেগুলো যেহেতু ঠিকঠাক ভাবে নেগোসিয়েশন হচ্ছে না, আবার সে থ্রেট করেছে যে আমি ইউনিলাটারাল ট্যারিফ আবার লাগিয়ে দেবো 1 সপ্তাহের মধ্যে। মিনস পুনরায় একটা সে ট্যারিফ রিলেটেড থ্রেট দিচ্ছে। ফ্রেন্ডস দেখুন,
মার্কেট যত কারেক্ট হতে হতে উপরে যাবে, তত কিন্তু ইনভেস্টরদের জন্য বেটার। এক, সস্তা ভ্যালুয়েশনে তারা কিনতে পারবে। দ্বিতীয়ত, মার্কেট তত বেশি স্টেবল হবে। ধরুন আজকে মার্কেট কোন জায়গা থেকে 21,700 কাছ থেকে এক জার্নিতে একদম পুরো আজকে ধরুন মানে 25,000-এর টাচ করেছে। সুতরাং এখান থেকে একটা কারেকশন 1,000-1,200 পয়েন্টের কিন্তু খুব যথার্থ হওয়া উচিত। সেক্ষেত্রে যদি মার্কেট 24,000-এর লেভেল পর্যন্ত কারেক্ট হয়, দেন সেটা কিন্তু মার্কেটের জন্য অত্যন্ত হেলদি বলে বিবেচিত হবে, বা আমি ভাববো যে দ্যাট ইজ হেলদি সাইড। আর ব্যাংক নিফটি ফ্রেন্ডস অলরেডি সে অনেক উপরে চলে গেছে, মানে 52 উইক হাইয়ের উপরে চলে গেছে। তারও একটা কারেকশন যদি হয়, সেটাও কিন্তু ধরুন 53,500 অব্দি যদি আসে, তাহলে সেটাও কিন্তু যথেষ্ট ভালো বলে বিবেচিত হবে। কিন্তু এত কিছু খবর নেগেটিভ বলার পরেও আজকে কিন্তু মার্কেট ক্লোজ হওয়ার পরে একটা পজিটিভ নিউজ এসছে। প্রথম পজিটিভ নিউজ হচ্ছে, ইন্ডিয়ার যে রিটেল ইনফ্লেশন, যার উপর ভর করে আরবিআই এত বড় সিদ্ধান্ত নিয়েছে রেট কাটে, সেটা কিন্তু তার পক্ষে গেছে। রিটেল ইনফ্লেশন কিন্তু 3.16% যেটা এপ্রিলে ছিল, সেটা কমে 2.82%-এর কাছাকাছি পৌঁছে গেছে মানে কি 2.82%। এবং এটা গত মানে ফেব্রুয়ারি 2019-এর মানে গত 6-7 বছরের সবচেয়ে লো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আরবিআই যে লিকুইডিটি ইনজেক্ট করেছে, অর্থাৎ তার সিদ্ধান্তটা ঠিক বলে বিবেচিত হয়েছে। আবার গতকাল ইউএস মার্কেটেও ইনফ্লেশন ডেটা এসছে, তাদের ইনফ্লেশন ডাটা কিছুটা বেড়েছে। ধরুন এপ্রিলে ছিল 2.3%, সেটা বেড়ে দাঁড়িয়েছে 2.4%। কিন্তু মার্কেট এক্সপেক্ট করছিল 2.5% আসবে, অর্থাৎ মার্কেটের এক্সপেকটেশনের তুলনায় কম এসছে, তাই এটা ভালো। ফ্রেন্ডস দেখুন, আপনি যদি শেয়ার বাজারে থাকতে চান, শেয়ার বাজারের থেকে পয়সাগুলো রোজগার করতে চান, তাহলে কিন্তু আপনাকে শেয়ার বাজারের মহলগুলো কিন্তু জানতে হবে। আপনারা হয়তো অনেকে ভাবেন যে এই সমস্ত ডাটাগুলো নিয়ে আমি কেন ডিসকাস করি। সেই যতক্ষণ পর্যন্ত না আপনি অর্থনীতির ভেতরের মধ্যে না ঢুকছেন, ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের মানে যে বিশ্বাস, মার্কেটের প্রতি বিশ্বাস, সেটা কিন্তু তৈরি হবে না, যাকে বলা হয় কনভিকশন। আর বিশ্বাস না হলে কিন্তু আপনি পয়সা তৈরি করতে পারবেন না। সুতরাং সমস্ত রকমের তত্ত্বকে কিন্তু বোঝার চেষ্টা করুন এবং নিজেদের মধ্যে অ্যানালাইজ করার চেষ্টা করুন। ফ্রেন্ডস, ডিআইআই এবং এফআইআই ডাটা এখনো পর্যন্ত কিন্তু আসেনি। যেহেতু আজকে উইকলি এক্সপায়ারি ছিল, তাই ডাটাটা হয়তো একটু লেটে আসলেও আসতে পারে। অন্যদিকে ফ্রেন্ডস, ওয়ার্ল্ড ব্যাংক তারা ইন্ডিয়ার ব্যাপারে কিছু কমেন্ট্রি দিয়েছে। বলছে ইন্ডিয়ার যে গ্রোথ, তারা তাদের কথা অনুযায়ী কিছুটা কমতে পারে, বাট উইল রিমেন স্টেডি ইভেন থ্রু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ইজ ফ্যাটারিং। অর্থাৎ সারা বিশ্বে যেখানে কমছে, সেই জায়গায় ইন্ডিয়া কিন্তু স্টেডি থাকবে। অ্যাজ পার দ্য ওয়ার্ল্ড ব্যাংক লেটেস্ট এস্টিমেট, ইট হ্যাজ ব্রট ডাউন ইন্ডিয়ার গ্রোথ ফোরকাস্ট 2026-এ 6.3% ফ্রম 6.7%। ঠিক আছে, যেটা জানুয়ারিতে বলেছিল। However, as per various estimates, India will still remain the fastest growing major economy. Domestic macroeconomic stabilization, মানে কারণগুলো কি কি না, ডোমেস্টিক ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশন, bold reform agenda, and low crude price.
যেটা ইন্ডিয়ার গ্রোথের জন্য তাদেরকে হেল্প করবে। ফ্রেন্ডস, টাটা ইলেকট্রনিক্স যদিও কোম্পানিটা মার্কেটে এখনো পর্যন্ত লিস্টেড নয়, কিন্তু সেমিকন্ডাক্টর ফিল্ডে হিউজ ইনভেস্টমেন্ট করছে, মানে তারা কিন্তু একদম পুরো স্ক্র্যাচ থেকে শুরু করছে। তাদের একটা ৯১,০০০ কোটি টাকার প্রজেক্ট চলছে কোথায়? গুজরাতের ধোলেরাতে। আর একটা ২৭,০০০ কোটি টাকার প্রজেক্ট কোথায়? আসামে। এবং কোম্পানি হ্যাজ পার্টনার তাইওয়ানের পাওয়ার চিপ সেমিকন্ডাক্টরের সঙ্গে, পাওয়ার চিপ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কর্পোরেশনের সঙ্গে কোলাবোরেশন করেছে, এবং তারা হিউজ ইঞ্জিনিয়ার মানে ইন্ডিয়া থেকে তাইওয়ানে পাঠাচ্ছে ফর ট্রেনিং পারপাস, যাতে তারা সেখান থেকে ট্রেনিং করে এসে আমাদের দেশে এই সেমিকন্ডাক্টর ফিল্ডে কাজকর্ম করতে পারে। হুন্ডাই মোটরস, যেটা আমাদের মার্কেটের লিস্টেড কোম্পানি, তারা তাদের প্রোডাকশন, আমি আপনাদেরকে বলেছি চায়নার রেয়ার আর্থ মেটালের যে রেস্ট্রিকশন, তার জন্য সমস্ত মানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি কিন্তু খুব চিন্তার মধ্যে আছে। জুলাই থেকে অনেককে তার প্রোডাকশন কাট করতে হতে পারে, অনেক ফ্যাক্টরি বন্ধ করতে হতে পারে যদি এই সিচুয়েশনটা নর্মাল না হয়। হুন্ডাই মোটরস কি ভাবছে, তারা তাদের গ্লোবাল যে সাপ্লাই নেটওয়ার্ক আছে মানে হুন্ডাই মোটর কোম্পানির, সেখান থেকে রেয়ার আর্থ ম্যাগনেটস প্রকিওর করার ব্যাপারে ভাবনা চিন্তা করছে, যাতে করে এই যে সাপ্লাই চেন যেটা ডিসরুপ্ট হচ্ছে সেটা যাতে ইনট্যাক্ট থাকে। কোম্পানি ইজ ক্লোজলি মনিটরিং দ্য সিচুয়েশন বাট does not anticipate any immediate production cuts in the near term, sources said. Clear? ব্যাংক অফ বরোদা আরবিআই এর যে রিসেন্ট ডেভেলপমেন্ট রেট কাট নিয়ে তাদের আজকে একটা স্টাডি পাবলিশ করেছে। তারা কি বলছে ব্যাংক অফ বরোদা? দ্য ডিসিশন অফ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া টু স্ল্যাশ দ্য পলিসি রেট উইল বুস্ট গ্রোথ, easing price pressure, infuse liquidity along with supporting credit flow, said a report by Bank of Baroda. Bank of Baroda report added that RBI surprise 50 basis rate cut along with phased 100 basis point reduction. Friends, এই ব্যাপারে একটা কথা বলি, আপনাদের কিছু প্রশ্ন ছিল যে এগুলো করার পরেও কেন শেয়ার প্রাইস বাড়ছে না, ব্যাংকের শেয়ার কেন উপরে যাচ্ছে না। ফ্রেন্ডস দেখুন, এটা একটা সিস্টেমেটিক ডেভেলপমেন্ট। আর আজকে আপনি যদি বলেন, যদি ব্যাংক নিফটিকে দেখেন, ব্যাংক নিফটি উপরে কেন গিয়েছিল, ব্যাংক নিফটি তার 52 উইক হাইতে কেন গেছিল? বিকজ মার্কেট কিন্তু আমার আপনার তুলনায় অনেক বেশি ক্লেভার। তারা কিন্তু অলরেডি এই ধরনের নিউজের অ্যান্টিসিপেশনে শেয়ার প্রাইসকে উপরে অনেক আগে নিয়ে চলে গেছে। আজকে দেখুন এইচডিএফসি ব্যাংক বা কি কোটাক ব্যাংক, যে কোনো জিনিসেই তারা কিন্তু 52 উইক হাইতে ছিল বা এই নিউজের সঙ্গে ছিল। তাই হঠাৎ করে এই নিউজের কারণে আমি কি বললাম, মার্কেট বাই অন রিউমার, সেল অন নিউজ। রিউমারে মার্কেট বাই করে, নিউজ আসার পরে কিন্তু মার্কেট বিক্রি করে, যেটা রিটেল ইনভেস্টর বুঝতে পারে না। কিন্তু এটা একটা সিস্টেমেটিক ডিসিশন। সুতরাং এর ফল আজকে আপনি বুঝতে পারছেন না, কিন্তু আগামী ১-১.৫ বছরে কিন্তু এই সমস্ত জিনিসের বড় ফল আপনারা মানে বড় কিছু আপনারা এক্সপেক্ট করতে পারেন। মার্কেট এভাবেই চলে, আপনাকে আজকে হঠাৎ করে গেইন দিয়ে দেবে এরকমটা ঠিক নয়। মার্কেট কিন্তু তার নিজস্ব গতিতেই চলার চেষ্টা করবে। আরো একটা প্রশ্ন ছিল আপনাদের, গ্র্যাভিটা নিয়ে জিজ্ঞেস করেছিলেন অনেকে। গ্র্যাভিটা কোম্পানিটা ভালো,
30%-এর কাছাকাছি কারেকশনে পাওয়া যাচ্ছে। বাট এই ফিল্ডের বেস্ট যে দুটো কোম্পানি যেগুলো অত্যন্ত সস্তায় পাওয়া যাচ্ছে, তার মধ্যে আমি বারবার ধরে আপনাদেরকে বলেছি টিন্না রাবার অ্যান্ড ইকো এই দুটোকে স্টাডি করুন, যেখানে কিন্তু আপনারা আপনাদের যে ইনভেস্টমেন্টকে মাল্টিফোল্ড করতে পারবেন। গ্র্যাভিটাতে কিন্তু আপনি 30-40% রিটার্ন পেতে পারেন, কিন্তু মানে মাল্টিফোল্ড করার মতো কিন্তু ওই জায়গাতে অনেক স্কোপ কম আছে। ফ্রেন্ডস, আজকে আমরা একটা শেয়ার নিয়ে চর্চা করব। শেয়ারটাকে স্টাডি করবেন, কারণ কি শেয়ারটার যে বিজনেস, আরএচআই ম্যাগনেসিয়া ইন্ডিয়া লিমিটেড, এটা একটা এমএনসি কোম্পানি, ঠিক আছে, মানে বাইরের দেশের কোম্পানি, কিন্তু এরা যে প্রোডাকশনটা করে, এরা এরা বেসিক্যালি ধরুন কেমিক্যাল কোথাও যে রাখা হয়, বা খুব হিটেড জিনিস যখন কোথাও রাখা হয়, সেটার মাঝে যে লেয়ারটা লাগে, যে মানে মেটেরিয়ালটা লাগে, এরা কিন্তু সেটাই তৈরি করে, যেটাকে বলা হয় রিফ্র্যাক্টার। আর এই যে ম্যাগনেসিয়া, যেটা ওরিয়েন্ট রিফ্র্যাক্টার্স ইন্ডিয়া লিমিটেড নামে পরিচিত ছিল, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং স্পেশাল রিফ্র্যাক্টারি প্রোডাক্টস, এবং এই ফিল্ডে সারা বিশ্বে এরা প্রায় 30% মার্কেট শেয়ার ইয়ে করে, এবারে হোল্ড করে। শেয়ারটা 10,000 কোটি টাকার কোম্পানি, 50 পিইতে কাজ করছে, নট চিপ। লক্ষ্য রাখতে বলছি, যদি একটু নিচের দিকে আসে, বর্তমান প্রাইস প্রায় 487-এর কাছাকাছি। চার্ট দেখে যেটা মনে হচ্ছে, চার্টটা কিন্তু আরএচআই ম্যাগনেসিয়া চার্টে কিন্তু শেয়ারটাকে একটা বুলিশ ফরমেশনের দিকে নিয়ে যেতে চাইছে বলে অনুমান। শেয়ারটা কিন্তু 52 উইক হাই থেকে যথেষ্ট কারেকশনে পাওয়া যাচ্ছে, মিনস প্রায় 50% কারেকশনে পাওয়া যাচ্ছে। 875-এর জায়গায় বর্তমানে 486-এর কাছাকাছি। তো শেয়ারটা যদি আরেকটু কারেকশনে পান, দেন ইট উইল বি বেটার। আর যদি কেনেন বর্তমান লেভেলে, 2-3টে, কোনো শেয়ারে ট্রেড এক্সপেরিমেন্ট করার বিভিন্ন পদ্ধতি আছে, সেই সিস্টেমটা আপনাদেরকে দেখতে হবে। ঠিক আছে, আমার এই শেয়ারটা পছন্দ হয়েছে, আমি 2 কি 3টে কিনবো। সো মাই রিস্ক উইল বি অনলি ফর 1500, এর উপর রিস্কটা থাকবে। তারপরে ধীরে ধীরে আমি দেখবো তার শেয়ারের ফান্ডামেন্টাল কেমন বাড়ছে, প্লাস তার চার্ট মুভমেন্ট কি বলছে, অ্যাকর্ডিংলি আপনি পজিশন তাতে বাড়াতে পারেন। সেক্ষেত্রে কি করতে হয়, আপনি আরো এভারেজ করলেন, ধরুন কালকে ক্র্যাশ করে চলে হলো 400 টাকা, তখন আপনি কিন্তু তার উপরে আরো 1500 টাকা ইনভেস্ট করতে পারেন। সো দ্যাট শুড বি দ্য ওয়ে অফ থিঙ্কিং। এইভাবে কিন্তু আপনাকে কোনো শেয়ারে বড় হোল্ডিং তৈরি করতে হবে, বা যে প্রসেসটা আমি মেনটেন করি। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। কেউ একজন আপনাদের মধ্যে থেকে বলেছিলেন যে ক্যাপিটাল ক্যাপিটাল কি বলে ক্যাপিটাল গুড সেক্টরের উপরে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের ব্যাপারে ইয়েস ভাবনা চিন্তা করতে পারেন, তাতে সেটা কিন্তু ভালো সিদ্ধান্ত, কোনো অসুবিধা নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, কথা হবে পরে।